আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংসদে অর্থ বিল পাস, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সংসদে প্রধানমন্ত্রী, সুবিধাভোগীদের হাত থেকে অর্থনীতিকে বের করাই বাজেটের লক্ষ্য। অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার। বিদেশি শিক্ষার্থীদের কথা বিবেচনায় আদ্দিন হাসপাতাল খুলে দেওয়ার আহ্বান। বৃষ্টি আর উজানের ঢলে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি, তলিয়ে গেছে তিস্তা চরাঞ্চলের ফসলি জমি সহ বিভিন্ন এলাকা। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে শেড নির্মাণ না হওয়ায় ক্ষতির মুখে আমদানি রপ্তানি বাণিজ্য। ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিমান প্রতিমন্ত্রীর। এবারে বিস্তারিত। জাতীয় সংসদে পাশ হয়েছে ২০২৬ সালের অর্থ বিল। বাজেট অধিবেশনের আলোচনা শেষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য ভোট দিলে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে তা পাশ হয়। এর আগে অর্থমন্ত্রী ব্যক্তি কর সীমা ৪ লাখ টাকা নির্ধারণ, মুদি দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের করের আওতার বাইরে রাখা, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো ও রাজস্ব আদায়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সংসদের কাছে তুলে ধরেন। তরিক ইসলামের রিপোর্ট। শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের মাসব্যাপী চলা বাজেট অধিবেশন। দিনব্যাপী চলা অধিবেশনের শেষ ভাগে বাজেট আলোচনায় বক্তৃতা দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ২০২৬ অর্থ বিলের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। ২০২৫-২৬ অর্থবছরে ২৭.২৭% হতে ২৬-২৭ অর্থবছরে ৩৩.৭০% উন্নতি করার প্রস্তাব। অর্থমন্ত্রী বলেন, বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে চায় সরকার। ব্যক্তি কর সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ এবং প্রস্তাবিত বাজেটে মুদি দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকছে বলেও জানান তিনি। কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণ ডিরেগুলেশন এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নিচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্র বিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান এর আওতায় বাইরে থাকবে। মাননীয় স্পিকার, বাজেট আলোচনায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং রাজস্ব আদায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও তুলে ধরেন অর্থমন্ত্রী। দেশব্যাপী উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করছি। পরে অর্থ বিল ২০২৬ সংসদের কাছে তুলে ধরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা বিবেচনার জন্য গৃহীত হয়। অর্থ বিল ২০২৬ পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরকৃত আকারে অর্থ বিল ২০২৬ পাশ হলো। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পদ্মা ব্যারেজ নির্মাণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তব্যে এবারের বাজেটকে জীবন বান্ধব জানিয়ে তিনি বলেন, এই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের হাতে থেকে অর্থনীতিকে রক্ষা করা। এ সময় যে কোনো মূল্যে ঘুরে দাঁড়ানোর কথা বলেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সকল সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সরকারের প্রথম বাজেট সাধারণ মানুষের কল্যাণ ও প্রত্যাশার উপর নির্ভর করেই করা হয়েছে বলে জানান তিনি। একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম, তার ভিতরে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল। এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে
অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা দেন। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত বাজেটে তার সরকারের নেয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে মাননীয় স্পিকার ঋণ নয়, উৎপাদন হবে বিনিয়োগ নির্ভর, কাগজে প্রবৃদ্ধি নয় বরং কর্মসংস্থান এবং জনগণের জীবনযাত্রার মান হবে উন্নয়নের বড় সূচক। আমাদের এবারের বাজেটে সেই মানবিক এবং গণতান্ত্রিক অর্থনীতির ভিত্তি নির্মাণের রূপকল্প। সেই সাথে বিরোধী দলের প্রস্তাব ও জনগণের দাবির প্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু খাতে শুল্ক কর কমানোর প্রস্তাব পুনর্বিবেচনা করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। নর্মালি এই দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হয়েও মানসিকভাবে একটু ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। করের বোঝা বাড়িয়ে নয় বরং হয়রানি কমিয়ে করের ভিত্তিকে বাড়িয়ে শাসন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরানোর মাধ্যমে মাননীয় স্পিকার সরকার রাজস্ব বাড়ানোর নীতি গ্রহণ করতে চায়। বক্তব্যের রীতি টানতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উন্নয়নকে টেকসই করতে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ পরিশ্রমী, তরুণ সমাজ মেধাবী, কৃষক উৎপাদনশীল। সুতরাং মাননীয় স্পিকার, আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। এই বাজেট শুধু সরকারের বাজেট হিসেবে নয়। আসুন আমরা সকলে এই বাজেটকে একটি জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার চেষ্টা করি। এই বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যাতে আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়। বাজেট প্রণয়ন ও সংসদ পরিচালনার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। তরুণ যুবকরাই দেশের আসল গেম চেঞ্জার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তারাই ভবিষ্যতে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 29,000-এর বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি করে গাছ রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুশফিকুর রহমানের রিপোর্ট। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় দেশের মাধ্যমিক পর্যায়ে 29,621টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বছরে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে, এবং ওই গাছটা যত বড় হতে থাকবে তুমিও বড় হতে থাকবে, এবং তোমার পাশাপাশি যখন গাছটা বড় হবে দেখবে যে এটা অদ্ভুত একটা ভালো লাগা ফিলিং একটা তুমি পাবে গাছটা। কাজেই আর শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও আমি অনুরোধ করব যে স্টুডেন্ট যারা আছে, ছোট স্টুডেন্ট যারা আছে আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, তাদেরকে দয়া করে আপনারা উৎসাহ দিবেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী পরিকল্পনার উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
ক্ষুদে শিক্ষার্থীরা এ সময় তাদের তৈরি নানা প্রজেক্ট সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় তিনি বলেন, মেধাবী তরুণ প্রজন্মই দেশকে এগিয়ে নেবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। আমাদের আশেপাশে কেউ যদি কোনো পাবলিক প্লেসে ময়লা ফেলে, জায়গাটা ময়লা হয়, আমরা পরিষ্কার করব ওটা যতটুকু সম্ভব, এবং যে ফেলছে তাকে আমরা বলবো এই কাজটা করা অন্যায়। পরে সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তারেক রহমান। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর করার পরামর্শ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় সংসদে বাজেট আলোচনায় মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর পাশাপাশি গত 17 বছর নির্যাতনের শিকার ব্যক্তি, তাদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বানও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনায় সোমবার জাতীয় সংসদে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই বাজেটকে আমি বড় বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না, আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেট নিতে হবে। এ সময় আর্থিক খাতে দুর্নীতি দেশকে ফাঁকা করে দিয়েছে মন্তব্য করে সমাজ উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উদ্যোগ নিতে ট্রেজারি বেঞ্চকে তাগিদ দেন তিনি। পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই। 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপিটদেরকে ফিরিয়ে আনতে হবে। জুলাই থেকে জুন অর্থ বছরের চলমান রীতির কঠোর সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, এর ফলে বাজেট বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। জাতির ক্ষতি হ্রাস পাবে, কাজের গতি বৃদ্ধি পাবে। আমরা আশা করব এটা সক্রিয় বিবেচনায় নিয়ে কার্যকর হবে ইনশাআল্লাহ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী খেতাবপ্রাপ্ত সহ সকল বীর মুক্তিযোদ্ধার জন্য ভাতা বৃদ্ধির পাশাপাশি জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ বরাদ্দ চান তিনি। ৭১-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের পূর্বের ভাতাটা বহাল রাখা হয়েছে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। আমি অনুরোধ করব সকলেরটা বৃদ্ধি করে দেন। 17.5 বছরে যারা খুন এবং গুমের শিকার হয়েছেন তাদের সকলকে বিবেচনায় আনা দরকার। বিগত সরকার এটা দেখিয়েছে, আমি অনুরোধ করব এটাকে আরো আপহোল্ড করার জন্য। জুলাই গণহত্যার দ্রুত বিচারও চান জামায়াত আমির। সব কালপিটদেরকে সে যত বড় যত উঁচু মাপের হোক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু সরকারের এই 4 মাসে বিচারের যে গতি এই সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার আশা করেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই এই বিচারে। আমাদের নেতৃবৃন্দ নিহত হয়েছেন বেশি, কিন্তু জনশক্তি কর্মী তো নিহত হয়েছে বিএনপিরই বেশি। বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের কথা না ভেবে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এটার সাথে প্রায় 750 মেডিকেল স্টুডেন্টের সম্পর্ক। তাদের কোনো বিকল্প অ্যারেঞ্জমেন্ট না করে এই হাসপাতাল যদি বন্ধ রাখা হয়, তাহলে এই ছাত্র ছাত্রীদের ক্যারিয়ারের দায়িত্ব কে নেবে? ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। একদিন তো জুলাই গণ আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ মঙ্গলবার। উভয় পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 দিন ঠিক করে আদেশ দেন। এই মামলায় গ্রেপ্তার 5 আসামি হলেন চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ ও দেবাশিস পাল দেবু। গত 5 এপ্রিল 3টি সুনির্দিষ্ট অভিযোগে 22 জনের বিরুদ্ধে ফরমাল চার্জশিট দাখিল করে প্রসিকিউশন। 7 এপ্রিল অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন অধিকার নিশ্চিতে জনস্বার্থমূলক এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ
হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। সুপ্রিম কোর্টের এক আইনজীবী রিট আবেদনটি দায়ের করেন। রিটে বলা হয়, মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা কোনো জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নয়। এটি মা ও নবজাতকের মৌলিক স্বাস্থ্য, মর্যাদা, সমতা ও সাংবিধানিক অধিকারের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে এই অধিকার থেকে একজন কর্মজীবী নারীকে বঞ্চিত করা বৈষম্যমূলক এবং সংবিধান পরিপন্থী। বৃষ্টি আর উজানের ঢলে উত্তরাঞ্চলের প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। সকাল 9টায় দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা, সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিভিন্ন সতর্ক সীমায় পৌঁছেছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, আগামী 72 ঘণ্টায় পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতে কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ফলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। ইতিমধ্যে তিস্তা চরাঞ্চলের বিভিন্ন এলাকার বাড়িঘর, রাস্তায় পানি উঠে তলিয়ে গেছে ফসলি জমি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার 9 মাস পার হলেও শেড নির্মাণ না হওয়ায় নষ্ট হচ্ছে মূল্যবান মালামাল। এ খাতের ব্যবসায়ীদের অভিযোগ, সিভিল এভিয়েশন ও বিমানের অবহেলার ক্ষতির মুখে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। দায় স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিমান প্রতিমন্ত্রী। তরিক ইসলামের আরেকটি রিপোর্ট। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকার চিত্র, যেখানে রোদে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে পণ্য আমদানি রপ্তানি কাজে ব্যবহৃত মূল্যবান মালামাল। দেশের প্রধান বিমানবন্দরের কার্গো ভিলেজে দুর্ঘটনার 9 মাস পরও মালামাল সংরক্ষণে স্থায়ী কোনো শেড বা ছাউনি নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। একটা দেশ একটা সামান্য একটা গোডাউন এই 9 মাসে চালু করতে পারে না, এই বিষয়টা আসলে বলতে গেলে নিজের কাছে লজ্জা বোধ করতেছি। বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য রাস্তায় পরে ভিজতেছে। ইভেন কি গার্মেন্টসের কাপড় বলেন, সুতা বলেন, মেশিনারি বলেন, মানুষের অনেক দামি পণ্য, ল্যাপটপ বলেন, ইলেকট্রনিক্স পণ্য বলেন, যেগুলি খুব জরুরি আনে, সবগুলি পণ্য এখানে নষ্ট হচ্ছে। অথচ দেখার কেউ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট যে কার্গো অপারেশনস কিভাবে এখন যে বিশৃঙ্খলার মধ্যে আছে আর কি, সেগুলিকে অন্তপক্ষে এই 5 মাস যতদিন পর্যন্ত আমরা এই ভিলেজ দুটি ওপেন না করতে পারছি, ততদিন পর্যন্ত যাতে আন্ডার ওয়ান শেড থাকে এবং হ্যান্ডলার যারা আছে, যারা অনিয়ম করে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় অ্যাকশন নিয়ে ইতিমধ্যেই আমাদের সিনিয়র লেভেলেও অ্যাকশন নেওয়া হয়ে গেছে, আমাদের ডাইরেক্টরেট লেভেলেও সাসপেন্ড করা হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে। 7 দিনের মধ্যে আপনারা একটা পরিবর্তন দেখতে পারবেন বলে আমি আশা রাখি। 2025 সালের অক্টোবরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। এতে ক্ষয়ক্ষতি হয় প্রায় 100 কোটি টাকার বেশি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের সাংস্কৃতিক অভিযাত্রার অন্যতম প্রধান ব্যক্তিত্ব শিল্পী মোস্তফা মনোয়ার আর নেই। 90 বছর বয়সে এই গুণী শিল্পী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল সকালে তার মরদেহ প্রথমে বিটিভিতে এবং পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা ও চারুকলায় শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জামিল হাসান শান্ত রিপোর্ট। শিল্পী মোস্তফা মনোয়ার ছিলেন বাংলাদেশের আধুনিক শিল্পযাত্রার অন্যতম প্রধান ব্যক্তিত্ব। ছোটদের ছবিতে না কোনো ভুল থাকে না, সবই সুন্দর। বাংলাদেশের ভিজুয়াল মিডিয়ার যাত্রা শুরুর কাণ্ডারিও তিনি।
বিটিভির পর্দায় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, শেক্সপিয়ারের মুখরা রমণী বশীকরণ থেকে শুরু করে শিশু কিশোরদের তুমুল জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি সবখানে ছিল তার অনন্য সৃজনশীলতার ছাপ। বাংলাদেশে পাপের চর্চার পথিকৃৎ মুস্তফা মনোয়ার। আরে পারুল, আরে কি কর মিলেমিশে আছে। দীর্ঘ কর্মজীবনে তিনি একাধারে চিত্রকলা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, নাট্য নির্দেশনা এবং শিশুতোষ শিক্ষামূলক বিনোদন নিয়ে কাজ করেছেন। মুস্তফা মনোয়ার কর্মজীবন শুরু করেন পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক হিসেবে। পরে একাধারে শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সার সহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই শিল্পী। তাকে দেখতে হাসপাতালে ভিড় জমান সংস্কৃতিকর্মীরা। তারা বলেন, মুস্তফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। 1935 সালের 1 সেপ্টেম্বরে জন্ম নেওয়া এই শিল্পীর বহুমুখী প্রতিভার পেছনে ছিল পারিবারিক আবহ। তার বাবা বিখ্যাত কবি গোলাম মোস্তফা। শিল্প সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে তিনি ভূষিত হন 21 পদকে। এছাড়া 2018 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে সম্মানজনক সুলতান স্বর্ণপদক প্রদান করে। মুস্তফা মনোয়ারের মৃত্যু হলেও বাঙালির হৃদয়ে তিনি বেঁচে থাকবেন চিরকাল। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। শিশুশ্রম প্রতিরোধে সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় শিশুশ্রম নিরসনে এনজিওগুলোকে 1 বছরের প্রকল্প নেওয়ার তাগিদ দেন মন্ত্রী। মনির হোসেন তপু রিপোর্ট। এক পরিসংখ্যানে জানা যায়, দেশে বর্তমানে বিভিন্ন অভাব অনটনে পড়ে কাজ করছে 17 লাখের বেশি শিশু, যার মধ্যে 10 লাখ শিশুই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। শিশুশ্রম নিরসনে বিভিন্ন মহল নানা উদ্যোগ নিলেও এই পরিসংখ্যান নতুন করে ভাবাচ্ছে সবাইকে, যেখানে 14 বছরের কম বয়সী শিশুকে কাজে নিয়োগ করা দণ্ডনীয় অপরাধ। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস 2026 উদযাপন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম ক্লেপের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। 61% এগ্রিকালচারে কাজ করে, যে ধরনের শিশু শ্রমে নিয়োজিত রয়েছে, 13% কাজ করে ইন্ডাস্ট্রিতে এবং 27% কাজ করে সার্ভিস সেক্টর। এ সময় শিশুশ্রম নিরসনে সবার সহযোগিতা চান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সমাজের যে সকল দায়বদ্ধতা আছে, আমরা কিন্তু সেই দায়বদ্ধতা থেকে আমরা সেভাবে কাজ করলে আমাদের দেশে অনেক আগেই আমরা এগিয়ে যেতাম। কারণ আমরা মানব সম্পদ একটা বড় নিয়ামত। আমার দপ্তরের সচিব সাহেবকে আমি বলেছি এখানে বসে, আমি যেহেতু এই দপ্তরের মন্ত্রী হিসাবে আছি, নেক্সট ইয়ার যেন দেখতে চাই কয়েকটা পাইলট প্রোগ্রাম করে সাস্টেইনেবল কোনো প্রোগ্রাম আমার সামনে উপস্থাপন। শিশুদের নিয়ে কাজ করা 26টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একসাথে কাজ করার জন্য গঠিত করা হয়েছে চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম ক্লেপ। আমরা অবশ্যই গভর্নমেন্টের সাথে সহযোগিতায় আছি, কিন্তু গভর্নমেন্টের উচিত যে ধরনের প্রোগ্রামগুলো, ছোট ছোট পাইলট প্রোগ্রামগুলো নেওয়া উচিত। শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে সারা দেশে উদযাপিত হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশের কৃষি উন্নয়নে কৃষিবিদদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী খামারবাড়িতে এক সেমিনারে তিনি বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি খাতের ভূমিকা অপরিসীম। আর সে কারণেই এই খাতের আমূল পরিবর্তনে বর্তমান সরকারের সুদূরপ্রসারী ও নানামুখী পরিকল্পনা রয়েছে। কৃষির যখন আমাদের অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান রাখার একটা সুযোগ আছে, তখন কৃষির বাজেট বৃদ্ধি এটা হওয়া উচিত, আরো বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। সরকার
যে লক্ষ্য নির্ধারণ করেছেন সেই লক্ষ্য অর্জনের জন্য আমার মনে হয় যে এই বাজেট আরও বৃদ্ধি হলে পরে আমরা আরও বেশি করে গবেষক তৈরি করতে পারবো, আরও সায়েন্টিফিক অফিসার তৈরি করতে পারবো। শিক্ষক বদলিতে এখনো বড় একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাসাস। তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার। রাজধানী ব্র্যাক সেন্টারে সরকার এনজিও যৌথ সংলাপে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিকে পুরো শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনতে চায় সরকার। কারিকুলাম, শিক্ষক, প্রশাসন, অবকাঠামো, টেকনোলজি এ 5 ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এ সময় সরকারি চা বাগানে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী। প্রাথমিক শিক্ষা থেকেও কিভাবে আমরা এডুকেশন অ্যাক্সেসিবল করতে পারি সেগুলোর উপরে আমরা ইতিমধ্যে কাজ করছি। আমাদের অ্যাডমিনিস্ট্রেটরদের আরো এম্পাওয়ার করতে হবে, আরো ট্রেন করতে হবে। সরকারি চা বাগানগুলোতে আমরা স্কুল দিয়ে দিচ্ছি, বেসরকারি চা বাগানগুলোতে আমরা স্কুল দিতে চাই। যে ফিডব্যাকটা আমরা পেয়েছি, চা বাগানের মালিকরা চায় না। তো আপনারা কি ফিডব্যাক দেবেন, তার ভিত্তিতে আমরা হয়তো আবার জিনিসটাকে রিপারসিউ করব। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে 36 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র শিবির। জুলাইয়ের অঙ্গীকার এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদ ও গণভোটের ম্যান্ডেটকে ক্ষমতার মোহে অবজ্ঞা করছে বর্তমান সরকার। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে 36 দিনব্যাপী সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, সাময়িক প্রকাশ, ডকু প্রদর্শনী, সেমিনার, সিম্পোজিয়াম, ক্রীড়া প্রতিযোগিতা, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান সহ নানা ধরনের কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সরকার গঠনের প্রথম 100 দিনে দেশ জুড়ে 915টি খুন, 209টি ধর্ষণ সহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য ক্ষোভ প্রকাশ করেন শিবির নেতারা। কেবল মে মাসেই 32টি মব কিলিং এর ঘটনা রিপোর্টে উঠে এসেছে। একই সময়ে 30 থেকে 36 জন গণধর্ষণের শিকার হয়েছে। গত 4 মাসে অন্তত 118টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। মে মাসেই 215টি নারী নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে 56 জন প্রাণ হারিয়েছে। এসব পরিসংখ্যান স্পষ্টভাবে নির্দেশ দেয় যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে একটি অপরাধী চক্র দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মারাত্মকভাবে অবনতির দিকে ঠেলে দিয়েছে। এবারে থাকছে খেলার খবর। হারারে টেস্টের দ্বিতীয় দিনে ওপেনার ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করেছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা মাত্র 140 রানের জবাবে ব্যাটিংয়ে নেমে লিড 250 পার করেছেন স্বাগতিক ব্যাটাররা। বাংলাদেশের বিপক্ষে দলের শক্ত ভিত গড়ে দিয়ে ওপেনার ইনোসেন্ট কাইয়া 140 রান করে আউট হন। এছাড়া ব্রেইন কারনের 42, ব্রায়ান বেনেটের 59 এবং ক্রেইগ আরফিনের 50 রানে অবস্থানে যায় জিম্বাবুয়ানরা। এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের পেসার নিয়াম মুহরিব 4 উইকেটের বিধ্বংসী বোলিং তোপে বাংলাদেশের মাত্র 140 রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ 60 রান করেন মুমিনুল হক। শেষ খবর পাওয়া পর্যন্ত 8 উইকেটে 397 রান করেছে জিম্বাবুয়ে। আগামী 18 জুলাই থেকে শুরু হবে প্রথমবারের মতো আয়োজিত নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের খেলা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আরও জানান, আগামী 27 জুলাই আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করবেন। 8টি ইভেন্টে দেশের 1.5 লাখেরও বেশি শিশু কিশোর অংশ নেয়। গত 2 মে সিলেটের প্রধানমন্ত্রী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংবাদ সম্মেলনের ক্রীড়ামন্ত্রী জানান, বাছাই করা প্রতিভাবানদের বিকেএসপিকে খেলার পাশাপাশি লেখাপড়ার সুযোগ করে দেবে সরকার। আমি মনে করি যে নতুন করে স্পোর্টস আমাদের জন্য একটি অনেক বড় একটি সুফল বয়ে আনবে এবং সেই সফলতার জন্যই আমাদের এই নতুন করে স্পোর্টসের কার্যক্রম। এবং আপনারা জানেন যে আমাদের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য যে খেলাগুলো রয়েছে, আমাদের পাইপলাইনে সবসময় খেলোয়াড়দের অভাব থাকে। তো আমরা চাই এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে যে সকল প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে এবং সেই সকল খেলোয়াড়দেরকে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে
আমাদের যে ঢাকা শহর যে অন্যান্য যে বিভাগীয় শহরগুলো যে বিকেএসপি রয়েছে সেই বিকেএসপিতে তাদেরকে সরকারি খরচে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্বভার আমরা গ্রহণ করব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সংসদে অর্থ বিল পাস, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে সংসদে প্রধানমন্ত্রী। সুবিধাভোগীদের হাত থেকে অর্থনীতিকে বের করাই বাজেটের লক্ষ্য। অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার। বিদেশি শিক্ষার্থীদের কথা বিবেচনায় আদ্দিন হাসপাতাল খুলে দেওয়ার আহ্বান। বৃষ্টি আর উজাড়ের ঢলে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি, তলিয়ে গেছে তিস্তা চরাঞ্চলে ফসলি জমি সহ বিভিন্ন এলাকা। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে শেড নির্মাণ না হওয়ায় ক্ষতির মুখে আমদানি রপ্তানি বাণিজ্য, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিমান প্রতিমন্ত্রীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।